বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু সরকারের যে পরের পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো খুবই কঠিন হতে চলেছে। হ্যাঁ, সেটা ঠিক কথা, যে কারণ এই যা ক্ষতি হয়েছে সেগুলো মেরামত করতে, সবকিছু ঠিকঠাক করতে অনেকটা সময়ও লাগবে আর একটা ব্যয়ও হবে। একদম, আর সেই ব্যয়গুলো সেই সাধারণ মানুষগুলোকে বিয়ার করতে হবে। একদম। তো যাই হোক, আজকের টপিকটা এটাই যে তাদের পরবর্তী কি কি চ্যালেঞ্জ রয়েছে, তাদের কি কি করতে হতে পারে। তো চলো এই ভিডিওটা এখানে দেখে নিই। চলো। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলেও অন্তর্বর্তী সরকারের জন্য সামনের দিনগুলো সহজ হবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি বলছে, নতুন যে সরকার গঠিত হবে তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। নতুন অন্তর্বর্তী সরকারকে মূলত 5টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকার বেসামরিক নেতৃত্বাধীন হতে চলেছে, তবে সেনাবাহিনীর হাতে কতটা নিয়ন্ত্রণ থাকবে তা স্পষ্ট নয়। বিক্ষোভ দমনে বল প্রয়োগের ব্যাপারে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে একমত হয়নি সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর প্রতি সেনাবাহিনীর আনুগত্যের অবসান শেখ হাসিনার পতন ঘটায়। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে সেটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করতে পারে বলে বাংলাদেশে অনেকে আশঙ্কা করেন। তবে এখনো পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতির ব্যাপারে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হবে না, যেমনটা কয়েক দশক আগেও ঘটেছে। বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েক সপ্তাহের সংঘর্ষে 400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তার সহযোগীরা জনরোষের মুখে পড়েছেন। মানবাধিকার সংগঠনগুলো হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্মৃতি সিং বলেছেন, মানুষের জীবন ধারণের অধিকার, বাক স্বাধীনতার এবং শান্তিপূর্ণ সমাবেশের সুরক্ষা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধ করা যে কোনো অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম কাজ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরপেক্ষভাবে সরকারকে সহযোগিতা করে তাহলে পরিস্থিতি শান্ত হবে বলে তিনি বিশ্বাস করেন। 2009 সাল থেকে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি 6% বেশি ছিল। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ 2021 সালে ভারতকে ছাড়িয়ে যায়, কিন্তু অর্থনীতির প্রবৃদ্ধির সুফল বাংলাদেশে সবাই পায়নি। 2022 সালের সরকারি হিসাব বলছে 15 থেকে 24 বছর বয়সী 1,80,00,000-এর বেশি বাংলাদেশি কর্মহীন ছিল। সাম্প্রতিক অস্থিরতা গার্মেন্টস শিল্পকেও নাড়া দিয়েছে। সহিংসতার মুখে গার্মেন্টস কারখানাগুলো বন্ধ রাখতে হয়েছে। বাংলাদেশে $55 বিলিয়ন রপ্তানি আয়ের মধ্যে 85% আসে এই খাতের প্রায় 3,500 কারখানা থেকে। যুক্তরাষ্ট্রের পোশাক প্রস্তুতকারক হুলা গ্লোবাল জানিয়েছে তারা ইতোমধ্যে তাদের কিছু উৎপাদন সরিয়ে নিয়েছে। কোম্পানির প্রধান করণ বোস বলেন, আমরা বছরের বাকি সময়ে বাংলাদেশে যাওয়া সব নতুন অর্ডার বন্ধ করে দিয়েছি। গত জানুয়ারি মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ যে নির্বাচনে জয়লাভ করে সেই নির্বাচনে বিশ্বাসযোগ্য কোনো বিরোধী দল ছিল না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন, বিক্ষোভ আন্দোলন ব্যাপক সমর্থন পাওয়ার কারণের একটি অংশ হল দেশটিতে 15 বছরের প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের দীর্ঘ কাজ শুরু করতে হবে সাম্প্রতিক বছরগুলোতে যেই পথ থেকে সরে গিয়েছিল বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার এখনো গঠিত না হওয়ায় এটি কতদিন ক্ষমতায় থাকতে পারে, কখন নির্বাচন হতে পারে এবং কারা প্রতিযোগিতা করতে পারে তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশে সেনাবাহিনী ও পুলিশকেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যারা কিনা আন্দোলন দমনে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার পতনের পর থেকে পুলিশ প্রধান এবং একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
আন্দোলন চলাকালে যারা গ্রেফতার হয়েছেন তারা মুক্তি পেতে শুরু করেছেন, সেই সঙ্গে রাজনৈতিক বন্দীরাও মুক্ত হচ্ছেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, আশা করি এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে কাজ শুরু করবে এবং একটি নতুন ব্যবস্থা ফিরবে, যেটি বিশ্বাসের উপর নির্মিত হবে এবং জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকবে। অনেক বিক্ষোভকারী শেখ হাসিনার বিচার দাবি করবেন এবং শেখ হাসিনার মিত্রদের বিচারের মুখোমুখি করা হবে। ক্রাইসিস গ্রুপের কিন জানান, নতুন প্রশাসনের সাম্প্রতিক সময়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত করা উচিত। একদম ঠিক কথা। যে কটা বিষয় এখানে দেখিয়েছে আর যে কটা কথা এখানে বলেছে সবকটাই আমাদের ঠিকই মনে হয়েছে, তাই তো? আর এটা ঠিক কথা যে অনেক রকম পরে সমস্যা হবে, যে সমস্যাগুলোকে সমস্যার মুখে পড়তে অন্তর্বর্তীকালীন হবে। সরকারকে সমাধান করতে হবে। একদম আর সব থেকে বড় সমস্যা হবে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক আবার দিক থেকে। স্টেবল করা, কারণ একদম। যেটা এই কদিন আন্দোলনে অনেকটাই মানে ক্ষতি নড়ে হয়েছে। গেছে, অনেক ক্ষতি হয়েছে, তো সেগুলোকে ঠিক করতে হবে। সেটাই। তো যাই হোক, আশা করি হয়ে যাবে সমস্ত খুব কিছু তাড়াতাড়ি ঠিক। আশা করছি যে ঠিক হয়ে যাবে, কারণ সঠিক মানুষের হাতে গেছে দায়িত্ব। আর স্টুডেন্টরা যেখানে সবার সাহায্য করছে, পাশে থাকছে, সরকারের পাশে থেকে কাজ করছে, আশা করছি সব হয়ে যাবে ঠিক। ঠিক। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলো, ভালো ছিল। তো তোমাদের কি কি মত এই ভিডিওর জন্য, তো একদম। সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিও। নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।